আমি প্রফেসর ইউনূস ছিলে সুপুরে কইতাম আমারে আর ওয়াকারে একটা চা খাওয়ার দাওয়াত দেন যাহাপনা। আর আমি ওই রিপোর্ট থেকে 14 পৃষ্ঠার 14টা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম, 2 কপি আর কি, 2 সেট। চা খেতে খেতে একটা কপি সুপুরে দিতাম, একটা কপি ওয়াকারে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা 66 পৃষ্ঠার 279 পেনা। এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? বাংলা যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আরেকটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম দেখেছেন এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জাহাপনা সুপু আপনিও আছেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা, আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব। একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন, মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন, পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন, ঠিক শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এ বিষয়ে প্রফেসর ইউনূসের বক্তব্যে নতুন রহস্য দেখা গিয়েছে। তিনি নতুন কিছু ইঙ্গিত দিয়েছেন। তার অর্থ কি? সরকারের কি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সদিচ্ছা আছে, না এর দায় পুরোটাই বিএনপির? কি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, এবং যে দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই। একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয়, ভলকার তুর্ক ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশপ্রেমিক জেনারেল বনে গেছে, এখন দেশের সেবা করছে, তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল, দেখেছেন? Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a true contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. যাই হোক, জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা হলো বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোর্স বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। আমি প্রফেসর ইউনূস ছিলে সুপুরে কইতাম আমারে আর ওয়াকারে একটা চা খাওয়ার দাওয়াত দেন যাহাপনা। আর আমি ওই রিপোর্ট থেকে 14 পৃষ্ঠার 14টা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম, 2 কপি আর কি, 2 সেট। চা খেতে খেতে একটা কপি সুপুরে দিতাম, একটা কপি ওয়াকারে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা 66 পৃষ্ঠার 279 পেনা। এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? বাংলা যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আরেকটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম দেখেছেন এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জাহাপনা সুপু আপনিও আছেন। এরপরে কইতাম একটা নিচে দেখেন এই যে 279 প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজেপি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে, জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা 31-32। জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ, তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর 6 মন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে।
সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিবিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। হ্যাঁ, এরপরে আরেকটা দিতেন পৃষ্ঠা 64 প্যারা 279। সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে। কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপৎকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে। আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার, ভীতি প্রদর্শন, নির্যাতন, নারী শিশুদের দমন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস, রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি। এরপরে দিতাম আরেকটা পৃষ্ঠা 36 পৃষ্ঠা প্যারা 127 থেকে 131। সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মোহাম্মদপুর, একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে। 5 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায়। তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম 39 পৃষ্ঠা 140 নম্বর প্যারা। জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে। বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে। তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে, জাহাপনা, আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে। কি কন ওয়াকা সাহেব? হ্যাঁ, বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন? করি। তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরণী এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে। দুঃখজনক হলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন, জলপাই কালারের, এবং বুলেটটা ছিল আর্মার্ড পিয়ার্সিং বুলেট, যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে। সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা। 5 তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল। কুই। এরপরে দিতাম 36 পৃষ্ঠা 130 নম্বর প্যারা। সেনাবাহিনী 20 জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে, সেই অভিযানে যে এপিসিগুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল। মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা ইউএন চার্টারের কোনো অভিযান ছিল না। এরপরে দিতাম 65 পৃষ্ঠার 283 নম্বর প্যারা। জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে খুনি হাসিনা এবং কোর কমিটি। এই কোর কমিটির 4 জন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিজি র্যাব এবং ডিএমপি কমিশনার। বাকি সবাই সেনাবাহিনীর চাকরিরত সদস্য এবং তারাই মেজরিটি। কারা কারা? ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি বিজিবি, ডিজি আনসার, ডিজি এনটিএমসি, 5 জন। আর 20 তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন। এই পর্যন্ত পড়লে কইতাম, হ্যাঁ জানাব, জাহাপনা, ইউএন তার নাম লেখে নাই, কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মুজিব। আর ওকে সাহেব, আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে, তাই না? কেন পালাইছে এবার বুঝবার পারছেন তো? ভবিষ্যৎ তদন্তে ইউএন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন, তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে চলে গেল। আচ্ছা, এবার এটা দিতেন 64 পৃষ্ঠা প্যারা 281। এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে। বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে। আমি কইতাম এনটিএমসি কে চালায়, হ্যাঁ, আপনার জেনারেল তো জিয়াত, তাই না? ঠিক কিনা ওয়াকার সাহেব? কার বস এনটিএমসি? কারা বস এনটিএমসির? এখনো কারা বস? পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি, র্যাব। বিজেপি এবং র্যাব এটার লিডার কারা? কমান্ডিং অফিসার কারা? আর্মি অফিসার। ডিজিএফআই জুলাই আগস্ট মাসে 250 অফিসার এবং 2000 ফিল্ড স্টাফ মোতায়েন করছে। এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত, আর যৌথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাইতো। কিছু সংখ্যক বেসামরিক সদস্য ছাড়া এরা সবাই সামরিক বাহিনীর সদস্য। এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনীর। আর ওয়াকার সাহেব, আপনি কি কইছিলেন? আপনি 5 আগস্ট 2024 তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে, বিচার হবে। করছেন? করেন নাই। আজ এরপরে দিলাম আরেকটা পৃষ্ঠা 70 পৃষ্ঠা 340 নম্বর প্যারা। এখানে কইছে কেমন করে বিচার করতে হবে। জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিকটিম বেসামরিক ব্যক্তি, সেই বিচার হতে হবে বেসামরিক আদালতে। যদিও অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হন বা সামরিক আইনের আওতায় থাকেন, বুঝেছেন? এটা বেসামরিক আদালতে বিচার হবে। আপনি কোর্ট মার্শাল করবেন, ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ। আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল করে ওদেরকে ছাড়া দিয়ে দিবেন। কিভাবে জানেন? কারণ এই যে গুম টুম খুন এগুলোর কোর্ট মার্শাল কত, এই কোর্ট মার্শালের শাস্তি নাই এদের। এরপরে দিতাম 74 পৃষ্ঠা 341 নম্বর প্যারা। যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। করেছেন? কাউরে করেন নাই। এরপরে পৃষ্ঠা 78 377 নম্বর প্যারা। জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার ফার্দার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না। সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে। হাজার হাজার সেমি অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে। এই দায়িত্ব মোবাইল কার? আহত শহীদদের শরীরে 66% সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে। এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে। এটা দেখা কোনো বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তা তো না, পুলিশও ইউজ করে, র্যাবে ইউজ করে। হ্যাঁ, তা তো করেই, লেপরা একটু কম করে, তাও হাঁটুত বুদ্ধি নামিছে। সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে? এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা। এই অস্ত্র প্রাধিকার মানে কি? মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা। এটা ভেটিং করে কে? এটা ঠিক করে দেয় কে? সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ। পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেওয়ার দায় সেনাবাহিনীর। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা, আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব।
একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন, মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন, পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন, ঠিক শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি যেভাবে 5ই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে, বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন করে বৈষম্যের বীজ তৈরি করে দিচ্ছেন, সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলতেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন, ঠিক একই উপায়ে জনাব ফজলুর রহমান সাহেব তিনি আজ আবার মাঠে ময়দানে নেমেছেন এই ইতিহাসকে বিক্রি করার জন্য, বেচা বিক্রির জন্য। এই বিক্রি করার মধ্যে ধরন আছে। শেখ হাসিনা বিক্রি করতেন মিথ্যাচার করে, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা দিয়েও হয়তো তিনি সেখানে তার নিজের পারপাস সাফ করতেন, চেষ্টা করতেন যে আওয়ামী লীগের সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে ইতিহাস তৈরি করতে। হয়তো ফজলুর রহমান সাহেব সেই জিনিসটি করছেন না, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই, তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বলে তিনি দাবি করছেন এবং আমরাও বলছি যে তিনি বীর মুক্তিযোদ্ধা। কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে, শিক্ষার্থীদেরকে, নতুন সংগঠনগুলোকে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে, জামাতকে, শিবিরকে, ডানপন্থী, ইসলামপন্থী, আলেমোলামাদেরকে, সেখান থেকে আবার স্পষ্ট হচ্ছে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায় মিলে যাচ্ছে। শেখ হাসিনাও এরকম করেই সব সময় বিক্রি করার চেষ্টা করতেন। আমরা ফ্রিডম ফাইটারদেরকে পছন্দ করি, রেসপেক্ট করি, কিন্তু ফ্রিডম ফাইটারদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সকল নাগরিকের জন্য, সকল মানুষের জন্য। এখানে কোনো বৈষম্যের স্থান নেই, এখানে কোনো মানুষকে এক পেশে কথা বলার অধিকার নেই, এখানে কাউকে আপনি রাজাকার বানিয়ে দিবেন, ট্যাগ লাগিয়ে দিবেন, আলবদর বানিয়ে দিবেন, আল শামস বানিয়ে দিবেন, সেই সুযোগটা কিন্তু নেই জনাব ফজলুর রহমান সাহেব। আপনি নিজেই টকশোতে দু এক জায়গায় বলেছেন যে সন্তানটিকে গত কয়েকদিন আগে আপনি রাজাকার বলেছেন, আপনি হয়তো ক্ষিপ্ত হয়ে বলেছেন, কিন্তু আপনি নিজেই বলেছেন যে তিনি হয়তো রাজাকার নন, কিন্তু আপনি বলার ক্ষেত্রে তাদেরকে রাজাকারদের উত্তরসূরি রাজাকার হিসেবেই সম্বোধন করলেন। তাহলে রাজাকার হিসেবে সম্বোধন যদি এত পাতলা কথার মাধ্যমে যে কাউকে সম্বোধন করা যায়, তাহলে সঠিক রাজাকার এবং বেঠিক রাজাকার কারা, সেটাই তো জাতি আজকে আবার সেই শেখ হাসিনার আমলে যেভাবে চিনতে পারে নাই, আজও সেটা চিনতে পারবে না। আপনি যদি কথায় কথায় মানুষদেরকে আলবদর, আল শামস লাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধাচরণ করেন, তাহলে তো আজও বাংলাদেশের মানুষ বুঝবে না যে সত্যিকারে কোন ব্যক্তি রাজাকার, কোন ব্যক্তি আলবদর, কোন ব্যক্তি আল শামস। আপনার কথার মধ্যেই মনে হচ্ছে যে এক ধরনের আপনি চরমভাবে বিব্রতকর অবস্থায় আছেন। মানুষের যে পরিবর্তন হয়েছে দেশের, সেটা আপনার কাছে ভালো লাগছে না। আপনার কথার মধ্যে, টকশোর মধ্যে, আলোচনার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে গিয়ে হুজুরদের কাছে উপস্থিত হতে হয়, ইসলামিক দলগুলোর কাছে উপস্থিত হতে হয়, তাদের একটু খোসনা দিলে আপনার ভালো লাগে না। আপনি এদেশের মাহফিল বেড়েছে, মজলিস বেড়েছে, দিন দরবেশী কার্যক্রম বেড়েছে, আপনার অসহ্য হচ্ছে। এই কার্যক্রমগুলো যে বেড়েছে, এইটা কি কেউ চাপ সৃষ্টি করে বাড়িয়েছে? বা যাদেরকে আজকের সমালোচনা করছেন, তারা কি এদেশের ক্ষমতায় বসে গিয়ে কিছু করছে? না। কিন্তু তারপরেও তাদের উত্থানে আপনার কষ্ট লাগছে কেন? কারণ তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করছে, জনগণ ভালোবাসছে। এখন আপনার গান, সভা, সেমিনার, সিম্পোজিয়াম সবই তো বাংলাদেশে হচ্ছে, কোনটা নিষিদ্ধ আছে? এখন আপনি কি প্রমাণ করতে চান এই জায়গাটায় আলোচনা করে যে ইসলামপ্রিয় মানুষদের কারণে এই জিনিস হচ্ছে না, এরকম কিছু? নাকি আপনার এই ইসলামপ্রিয় মানুষদের কার্যক্রম দেখে পছন্দ হচ্ছে না? আমার তো মনে হচ্ছে আপনার এই কার্যক্রম পছন্দ হয় না। ইসলামপ্রিয় মানুষরা যে এত আরামে আছে, ভালো আছে, হেলিকপ্টারে তাদেরকে ডেকে নেয়, মাহফিলে তাদেরকে দাওয়াত দেয়, ইসলামিক অ্যাক্টিভিটিসগুলো দিন দিন বেড়ে চলেছে, এটা আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে আপনি দল ছুট করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, বছরের একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে আপনার আর দল চেঞ্জ করার রাস্তা নেই। আপনি আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের লোক হতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। একটা মানুষ রাজনৈতিক পরিবর্তন করতে পারে, তাতেও আপত্তি নাই। কেউ কেউ বলছেন আপনার এলাকায় আওয়ামী লীগের নমিনেশন আপনি না পাওয়ার কারণে হয়তো আমাদের এই বিএনপিতে আপনি যুক্ত হয়েছেন, ভালো কথা। বিএনপিতে এরকম আপনি নয়, আরো শত শত মানুষ যুক্ত হয়েছে, বের হয়ে গিয়েছে, আবার যুক্ত হয়েছে, এটা রাজনৈতিক একটি কালচার। কিন্তু আপনাকে যে কারণে আমি আজকে প্রশ্ন করতে চাই, আপনি শেখ হাসিনার রেখে যাওয়া সেই কার্যক্রম কেন আপনি সমস্ত টকশোতে গিয়ে উদ্যোগী ভূমিকা পালন করে রেখে যাচ্ছেন, বলে যাচ্ছেন, করে যাচ্ছেন? তাহলে শেখ হাসিনা বাংলাদেশে নাই, কিন্তু শেখ হাসিনার কিছু রেখে যাওয়া মানুষ যারা বিভিন্ন দলের ভিতরে ঢুকে ঢুকে আজ ওই একই উপায়ে বৈষম্য তৈরি করছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি করছে, আবারও সেই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি পক্ষের শক্তি নিয়ে আসছে। আমি আজকে কথা বলছি, আমার বয়স কয় বছর? এই 37 বছরের একজন যুবককে আপনি কি এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলবেন, রাজাকার বলবেন? তাহলে আপনিই তো রাজাকার হয়ে যাবেন। কারণ কোনো ব্যক্তি, যে ব্যক্তি সত্যিকার দেশপ্রেমিক, সে তো কাউকে ইতিহাস বিক্রি করে মিথ্যাচার করতে পারে না। কিন্তু আমার আপনার প্রত্যেকটি টকশো আলোচনা দেখে মনে হচ্ছে আপনি যে কোনো একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঢুকেছেন এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই এভাবে করে প্রত্যেককে রাজাকার বানানোর ট্যাগ লাগানো শুরু করে দিয়েছেন। কষ্ট লাগে এদেশের কারো উত্থান দেখলে? কষ্ট লাগার নাম তো গণতন্ত্র নয়। এদেশের গণতন্ত্রের নিয়ম হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলবে, ভোটাধিকার প্রয়োগ করলে জনগণ যাকে যেখানে পছন্দ করবে তাকে সেখানে ভোট দিবে। আপনার আমার কষ্ট লাগার কারণটা কোথায়? আপনি কেন কষ্ট পাবেন এদেশের ইসলাম প্রিয় মানুষদের অ্যাক্টিভিটিস দেখে? আপনার কোন অ্যাক্টিভিটিস বাংলাদেশে বন্ধ করেছে? আলেম পরিচয় দিয়ে, ইসলামের পরিচয় দিয়ে, ধর্মের পরিচয় দিয়ে, খতিব পরিচয় দিয়ে, ইসলামী দলগুলোর পরিচয় দিয়ে। এখন যদি আপনাদের সৃষ্ট হওয়া কোনো ব্যক্তিবর্গ যদি কোনো জায়গায় ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু করে, সেটাকে আপনি ধর্মের সাথে, ইসলামের সাথে লাগাতে পারবেন না। আওয়ামী লীগ সবসময় এই ষড়যন্ত্রগুলো করতো, যা কিছু ঘটতো সবকিছু এসে আলেমদের কাঁধে চালিয়ে দিত, ইসলামিক পিপলদের কাঁধের উপরে চড়াই দিত। কিন্তু আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে যদি কম সংখ্যক ঝামেলার মধ্যে কেউ থেকে থাকে, তার নামে ইসলামিক পিপল, ধর্মভিত্তিক মানুষ, কিংবা এই যে সাধারণ নাগরিক তারা। আর যত ধরনের গ্যাঞ্জাম, সবকিছুর মূল নাটে হচ্ছে স্বার্থবাদী যারা, তারা আজকে যারা ঘুরঘুর করছে। বিএনপির এই দলের ভিতরে নতুন নতুন কথা বলা শুরু করেছে, 16 বছরে এরা কেউ কথা বলে নাই, চ্যালেঞ্জ দিয়ে দেখাই, ইউটিউবে সার্চ দেন তাদের নাম, 2টা একটা ভিডিও পাবেন না, পাইলেও পাবেন দালালি। আর 16 বছর যারা কথা বলেছে তাদেরকে এখন কোণঠাসা করার জন্য একটি গ্রুপ নেমেছে, যারা শাহবাগী চরিত্র অবলম্বন করছে, যাদের মূল উদ্দেশ্য হচ্ছে সব ঠিক আছে,
এইটুক বোঝে না যে 13 সালের শাহবাগে যে মানুষগুলোকে হত্যা করার জন্য গণজামায়াত করা হয়েছিল সেটা অন্যায়, সেটা তারা বোঝে না। সব ঠিক আছে, তারা এদেশের ইসলামপ্রিয় মানুষগুলোর উপরে যে জুলুম হয়েছে সেটা তারা বোঝে না। সব ঠিক আছে, বাংলাদেশের যে মানুষগুলো ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে সেটা তারা বুঝতে চায় না। এটাই হচ্ছে সমস্যা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এ বিষয়ে প্রফেসর ইউনূসের বক্তব্যে নতুন রহস্য দেখা গিয়েছে। তিনি নতুন কিছু ইঙ্গিত দিয়েছেন। তার অর্থ কি? সরকারের কি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সদিচ্ছা আছে, না এই দায় পুরোটাই বিএনপির? কি হতে যাচ্ছে দর্শক? সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা। দর্শক, এখানে সবাই মিলে ঐক্যমতের কথা বলা হচ্ছে। আমি মনে করি এটা সরকারের একটা দুর্বলতা, একটা চালাকি। এটা ঠিক হচ্ছে না। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে বিএনপি নানান কথা বলেছে, এটা বিএনপির রাজনীতির অংশ। কিন্তু দুইটা বক্তব্য বিএনপি থেকে এসেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধে তাদের কোনো আপত্তি নাই, এটা রুহুল কবির রিজভী একবার বলেছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত এটা সালাউদ্দিন আহমেদ একবার বলেছে। যদিও এই বক্তব্যের পরও মির্জা ফখরুল আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে দুইবার বলা হয়েছে। সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু তারপর ঐক্যমতের কথা কেন বলছেন সরকার? জামাত কি বলেছে? হ্যাঁ, জামাত, এটাও জামাতের পলিটিক্স, বিএনপির মতো। তারা সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে না, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে না। বরং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ, গণ অধিকার পরিষদ, এরকম অনেক রাজনৈতিক দল বা ছাত্ররা এরা আন্দোলন করছে, এরা বলছে নিয়মিত বা এটা জনদাবি। বা ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ করলে তাদের মাদার অর্গানাইজেশন আওয়ামী লীগ তো নিষিদ্ধ করার যুক্তি এমনিতেই চলে আসে। কিন্তু তারপরও কেন প্রফেসর ইউনূস ঐক্যমতের কথা বলছেন? ঐক্যমতের বাকি তো কিছু নেই। দেখেন, একটা বিষয়, এখানে ঐক্যমতের কথা বলাটা এটা সরকারের একটা মারাত্মক দুর্বলতা, ভুল কাজ। কারণ কি, মোটামুটি গ্রিন সিগন্যাল আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সমস্যা এটা সবাই দিয়ে দিয়েছে। আর সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করে, বিএনপির বাপের সাহস আছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে মাঠে নামার? একটা কথা বলতে পারবে না, বরং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে বিবৃতিও দিতে পারবে না বিএনপি। বিএনপি যতই বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা চাই না বা নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না, কিন্তু সরকার নিষিদ্ধ করলে তার বিরুদ্ধে বিএনপি কোনো কথা বলতে পারবে না। সর্বোচ্চ ওই ছাত্রলীগ নিষিদ্ধের সময় যেটা ঠিক হচ্ছে না বা এরকম ইশারা ইঙ্গিতে দু একটা কথা বলবে, কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিয়ে বিরোধিতা করতে পারবে না। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সরকার কোনো বেকায়দা করবে না। তাহলে এই যে কথাটা বলছেন যে জাতীয় সবাই মিলে যা করবে, সবাই মিলে কি করবেন এটা তো হয়ে গেছে। আর এই যে কথাগুলো, এটা বিএনপি বলুক আর সরকার বলুক, এটা ভাওতাবাজি যে এটা জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা। এটা পুরোটাই প্রতারণা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা জনগণের কোনো বিষয় নয়, এটা সরকারের বিষয়। সরকার গেজেট প্রকাশ করলেই হয়ে যায়, সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। অতএব আমি অ্যাটলিস্ট এখন পর্যন্ত বিএনপিকে দায়ী করবো না, কারণ বিএনপি মনে মনে আওয়ামী লীগকে চায় হাজারবার, কিন্তু সরকার নিষিদ্ধ করলে বিএনপি কিছু করতে পারবে না, যেহেতু নিষিদ্ধ না করাটা এটা সরকারেরই একটা দুর্বলতা হিসেবে আমি দেখতে চাই। এখন সরকার আসলে নিষিদ্ধ করতে চায় না, ডক্টর ইউনূস নিষিদ্ধ করতে চান, এটাই সত্য কথা। কেন চান না? ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে চলেন। এখন আওয়ামী লীগ গণহত্যাকারী এগুলো সব ঠিক আছে, এটা জাতিসংঘ বলেছে, কিন্তু নিষিদ্ধ কিন্তু পৃথিবীর কোনো দেশ চায় না। এমনকি জাতিসংঘ আওয়ামী লীগকে গণহত্যাকারী বলেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে। তো এই জন্য দর্শক, আন্তর্জাতিক কারণে ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ চান না। এখানে বিএনপিকে দায় চাপিয়ে অযথা লাভ নেই, জামাতকে দায় চাপিয়ে লাভ নেই, কিন্তু আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, হতে হবে। আচ্ছা, আন্তর্জাতিক মহল এরা তো মৃত্যুদণ্ড চায় না, কিন্তু আমরা তো হাসিনার ফাঁসি চাই। আমরা কি সব বিদেশিদের স্ট্যান্ডার্ডে চলি না? অতএব সব কথায় তাদের মতো চলতে হবে, এটা জরুরি নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বা এটা একেবারে ইনসাফ, নিষিদ্ধ করাটা মিনিমাম ইনসাফ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বা নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ওই যে ঐকমত্য, আমরা বরাবরই ফিরে যাচ্ছে ঐকমত্যে, সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো। এটা ভাওতাবাজি প্রশ্ন। আর সবাই মিলে এই যে ঐকমত্যের কমিশন বৈঠক হয়েছে, সেখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিরা স্পষ্ট বলেছে নিষিদ্ধের কথা, কেউ কিন্তু বিরোধিতা করেনি। এর মানে এটা ঐকমত্য হয়েছে বলা যায়। সরকার চাইলে এতদিনে ঐকমত্যের ভিত্তিতে নিষিদ্ধ করতে পারে, কিন্তু সরকার এটা করছে না। মানে অ্যাটলিস্ট নির্বাহী আদেশে নিষিদ্ধের দায়টা এটা সরকার নিতে চাচ্ছে না। এটা জুডিশিয়াল প্রসেস বা অন্য কোনোভাবে হলে হয়তো সরকার এটা করবে, কিন্তু নির্বাহী আদেশের দায়িত্বটা সরকার নিতে চায় না। বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, এটা নিয়ে আপনার অবস্থানটা কি? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ওই যে ঐক্যমত, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমত, সবাই মিলে যে ঠিক করবে, এটা কোনো কথা না, এটা একটা দায় এড়ানোর একটা কৌশল, এড়িয়ে যাওয়ার কৌশল। আশা করি আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সরকারের রহস্যটা কোন জায়গায় বা সরকারের অবস্থানটা কি এটা বুঝতে পেরেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, আমরা বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এদেশের নাগরিক, আমাদের এদেশের উপরে সবার সমান অধিকার আছে, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এদেশে বাঁচতে হবে, এদেশকেই বড় হতে হবে, এদেশেই বড় হতে হবে। কাজেই যে মত দল করবে তার মতো করবে, সবকিছু করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এতটুকু শুধু। এর মানে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চায় না, হয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা ফর্মাল প্রক্রিয়ায় অথবা জুডিশিয়াল প্রক্রিয়ায়। ডক্টর ইউনূসের বক্তব্যের তাৎপর্য বা ব্যাখ্যা এটাই। তা আওয়ামী লীগ নিষিদ্ধের আপডেট কিন্তু আপনারা বুঝে গেছেন, নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ করতে চাইছে না। ডক্টর ইউনূসের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত। একাগ্র সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল, এবং আপনি বলছিলেন যে আপনার রাজনীতির আসলে ভুল হয়েছে। এখন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন,
এখন আপনার কি মূল্যায়ন? এখানে আশা কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না? সাংবাদিকদের এমন প্রশ্নের তিনি বলেন না বিচার করব। প্রথম কথা হলো আমি রাজনৈতিক দল গঠন করিনি, গঠন করার কথা বলেছিলাম এবং 10 সপ্তাহ যাবত এই কথা জারি ছিল। 10 সপ্তাহ পর আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না। নামটা আমার ঠিক হয়েছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। আমি বলেছি যে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি এবং এটা ওখানেই সমাপ্ত। এরপর আমাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি। সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন, আপনি প্রধানমন্ত্রী হন, সবাই চেষ্টা করেছে, আমি ওটা চাই নাই। আমি বলেছি ওই চ্যাপ্টার শেষ, এই 10 সপ্তাহ দ্যাটস এনাফ। কাজে এইভাবে আমি আছি এখন। এখানে আমি রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, রাজনীতি করি না। আর কিন্তু সরকার প্রধান একটা রাজনৈতিক পদ, এর উত্তরে প্রধান উপদেষ্টা আবারও বলেন এটা টেকনিক্যালি হলে হবে। আমি তো এই পদে আসতেও চাইনি, আমাকে অনুরোধ করেছে, বহুবারই করেছে। যাই হোক দর্শক, এটা ভিন্ন আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।